ব্যালট বাক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল তৌহিদ আফ্রিদির। জানাবো যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত। এবং সর্বশেষ জানাবো গাজা নিয়ে কারাগারে প্রবেশকালে কর্মচারী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যালট বাক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ। আগামী 25শে আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউন খালি করতেও বলেছে সংস্থাটি। ইসি সচিব আক্তার আহমেদ এরই মধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী 25শে আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা এক অধিশাখায় পাঠাতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখার উদ্দেশ্যে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে হবে। ইসি কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল তৌহিদ আফ্রিদির। গতকাল বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। রাতেই তাকে ঢাকায় আনা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। আজ সকালে সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার 11 নম্বর আসামি আফ্রিদি। গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকায় আনা হয়। তিনিই এখন সিআইডির হেফাজতে আছেন। আজই তাকে আদালতে তোলা হবে। এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, যেখানে তার স্ত্রীকেও দেখা যায়। গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা। গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয়, এটা কি ভাড়া বাসা? জবাবে তৌহিদ আফ্রিদি জানান, এটা তার দাদার বাড়ি। তার বাবা গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন। অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে। একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। 17 আগস্টে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলায় মোট 25 জন আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। পাশাপাশি অজ্ঞাতনামা আর 1.5 শতাধিক জনকে আসামি করা হয়েছে। তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ ও ভ্রমণ কেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারী গড়ে ওঠে। যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত মার্কিন সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। কিছুদিন আগেও হাউডি মোদি বা নমস্তে ট্রাম্প এর মতো উষ্ণ ব্যক্তিগত সম্পর্ক হঠাৎ করে প্রশ্নবিদ্ধ হয়েছে। ভারতীয় পণ্য 50% শুল্ক মোকাবেলা করতে গিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। রাশিয়া থেকে সস্তা জ্বালানি কেনাও কঠিন হয়ে গেছে। ভারতের প্রতি ট্রাম্প প্রশাসনের এই অবহেলা ও কঠোর নীতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে বিশ্লেষকদের মনে। কেউ কেউ মনে করেন 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোদির নীরবতা এর কারণ। আবার কেউ বলছেন ভারত পাকিস্তানের সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকাকে মোদির প্রকাশ্যে বারবার অস্বীকার করা এর পেছনে দায়ী। তবে এই ঘটনাগুলো কেবল সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ মাত্র। এর মূল কারণ আরও গভীরে। ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও উদ্দেশ্য এবং ভারতকে নিয়ন্ত্রণের সক্ষমতা সম্পর্কে নয়াদিল্লির ভুল ধারণার পরিণতি আজকের পরিস্থিতির একটা ব্যাখ্যা হতে পারে। স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে ভারত মার্কিন সম্পর্ক ছিল একটি রোলার কোস্টারের মতো। 1947 সালে স্বাধীনতার পর মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে একটি গণতান্ত্রিক অংশীদার হিসেবে দেখলেও ভারতের জোট নিরপেক্ষ নীতি ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতা দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি করে। 1990-এর দশকে একটি নতুন কৌশলগত অংশীদারত্বের অধ্যায় শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে একটি ভারসাম্যকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠা তীব্র বাসনা থেকে ভারতও স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে। বিশ্লেষকদের মনে করেন এটি কোনো সমান অংশীদারিত্ব ছিল না, বরং মার্কিন স্বার্থ দ্বারাই চালিত ছিল। ভারত এই দীর্ঘমেয়াদী কৌশল বুঝতে ভুল করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি পরোপকারী মিত্র হিসেবে দেখলেও প্রকৃতপক্ষে দেশটি ছড়ি ঘোরানো অবস্থানে সবসময় থাকতে চেয়েছে। কিছু চুক্তি এই অংশীদারত্বকে শক্তিশালী করলেও একই সঙ্গে ভারতের স্বাধীন কূটনৈতিক ও সামরিক দক্ষতাকে সক্ষমতাকে সীমিত করায় মার্কিন উদ্দেশ্য প্রকাশ পায় বলে মনে করে পর্যবেক্ষকরা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চুক্তি হল পারমাণবিক সরবরাহ গ্রুপ থেকে অব্যাহতি 2005, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এলএসসি
নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে সাহায্য করে, যা ভারতকে পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানিতে প্রবেশের থেকে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে ভারতের জ্বালানি চাহিদার প্রতি সমর্থন হিসেবে উপস্থাপন করলেও এর পেছনে তাদের নিজস্ব কোম্পানিগুলোর জন্য ভারতের পারমাণবিক বাজারে প্রবেশের প্রত্যাশা ছিল। এই চুক্তির প্রভাব হলো ভারত তার পারমাণবিক জ্বালানি খাতকে উন্নত করে, কিন্তু চতুর্থ প্রজন্মের সাশ্রয়ী চিন্তা ও রুশ প্রযুক্তির পরিবর্তে পুরনো মার্কিন প্রযুক্তি কিনতে গিয়ে ভারতকে উচ্চ মূল্য দিতে হয়। এটি প্রকৃতপক্ষে এই চুক্তির কার্যকারিতা কমিয়ে দেয়। ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি 2008। এ চুক্তি ভারতকে বৈশ্বিক পারমাণবিক বাণিজ্যে একীভূত করে, কিন্তু এটি মার্কিন প্রতিরক্ষা ও প্রযুক্তি কোম্পানিগুলোকে ভারতের বাজারে প্রবেশের সুযোগ করে দেয়। এটি সূক্ষ্মভাবে ভারতের কৌশলগত আত্মনিয়ন্ত্রণকে সীমাবদ্ধ করে বলেই মনে করা হয়। এই চুক্তির ফলে ভারত জ্বালানি নিরাপত্তা অর্জন করে, কিন্তু মার্কিন বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থের সঙ্গে জড়িয়ে পড়ে। লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট। এই চুক্তি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে লজিস্টিক সহযোগিতা সম্ভব করে। এতে ভারত ইন্দো প্যাসিফিক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্থান পায়। এই চুক্তির ফলে ভারতীয় কৌশলবিদেরা মনে করেছিলেন ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা কৌশলের উপর প্রভাব বিস্তারেরও সুযোগ পায়। চীনকে বিরত থাকতে এটি কোনো কার্যকর পদক্ষেপ ছিল না। ডোকলাম সংঘাত এর একটি প্রমাণ বলা যেতে পারে। কমিউনিকেশনস কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট 2018। এই চুক্তির ফলে ভারত উন্নত মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পায়, কিন্তু একই সঙ্গে ভারত আমেরিকার সামরিক ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ভারতীয় পরিকল্পনাকারীরা মনে করেছিলেন তারা অত্যাধুনিক প্রযুক্তি অর্জন করেছেন, কিন্তু এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভারতের নির্ভরতা বেড়ে যায়। প্রকারান্তরে তা ভারতের স্বাধীন কৌশলের সক্ষমতাকে সীমিত করে। বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট 2020। এটি ভূস্থানিক গোয়েন্দা তথ্য বিনিময়ের সুবিধা দেয়। ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী কৌশলে আরও কাছে নিয়ে আসে চুক্তি। ভারতীয় কৌশলবিদেরা বিশ্বাস করতেন এই চুক্তি চীনকে মোকাবিলা করার সক্ষমতা বাড়িয়েছে, তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের মতো ঘটনাগুলোতে এর কোনো কৌশলগত লাভ দেখা যায়নি, বরং ভারতের আঞ্চলিক নীতিতে মার্কিন প্রভাব আরও গভীর হয়েছে। ভারতের চুক্তিগুলোকে সমান অংশীদারত্ব হিসেবে দেখেছিল এবং ভেবেছিল এটি চীনকে দমন করার সক্ষমতা বাড়াবে। তবে বাস্তবতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিগুলোকে তার ভূরাজনৈতিক কাঠামোর সঙ্গে ভারতকে বেঁধে ফেলার জন্য ব্যবহার করেছে। ফলে ভারতের আত্মনিয়ন্ত্রণের সক্ষমতা কমেছে এবং কৌশলগত সুবিধা হয়েছে নামমাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে তার কক্ষপথে টানার জন্য বহুমুখী কৌশল অবলম্বন করেছে। প্রথমত, তারা ইন্দো প্যাসিফিক ভারতকে প্রধান কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরে। এর জন্য কোয়াড গঠন করা হয়, যা চীনকে মোকাবিলা করার জন্য একটি কৌশলগত জোট। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির প্রলোভন দেখায়। তৃতীয়ত, বাণিজ্য চুক্তি ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। কূটনৈতিক পদক্ষেপ যেমন ভারতীয় নেতাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো এবং প্রভাবশালী ভারতীয় প্রবাসী গোষ্ঠীকে ব্যবহার করা এই সম্পর্কে আরও আকর্ষণীয় করে তোলে। এই পদক্ষেপগুলো অংশীদারত্বকে লোভনীয় দেখালেও ভারত এর পেছনে উদ্দেশ্য দেখতে ব্যর্থ হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একবার বলেছিলেন, ভারতের পশ্চিম খারাপ সিনড্রোম পরিবর্তন করা উচিত। তিনি বিশ্বাস করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব ভারতের স্বার্থ রক্ষা করবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল চীনের সঙ্গে ভারতের সহযোগিতা বিচ্ছিন্ন করা। 2015 সালে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই কৌশল গতি পায়। ভারত চীন সম্পর্কে খারাপ হতে শুরু করে। 2016 সালে ডোকলাম থেকে শুরু করে 2020 সালে গালওয়ান সংঘর্ষ পর্যন্ত সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র স্বল্প মধ্যমেয়াদে চীনকে মোকাবিলা করতে ভারতকে ব্যবহার করলেও দীর্ঘমেয়াদে ভারত মার্কিন নিয়ন্ত্রণের বলয়ে ঢুকে পড়ার উপক্রম করেছে। বলা যেতে পারে, কোয়াড চীনকে নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পরই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ বাড়ায়, যেমন রাশিয়া থেকে তেল কেনা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করা। এই দ্বৈত কৌশলকে চিনতে না পারায় ভারত ভূরাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। চীনের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতের কারণে স্পষ্ট সম্পদ নষ্ট করেছে। একই সঙ্গে ভারতের উচ্চাকাঙ্ক্ষী ও আগ্রাসী আঞ্চলিক নীতিও মুখ থুবড়ে পড়েছে। সবগুলো প্রতিবেশীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। প্রায় আঞ্চলিক মিত্রশূন্য হয়ে পড়েছে ভারত। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের ভূরাজনৈতিক কৌশল অভ্যন্তরীণ রাজনীতিতেও সমালোচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন সহযোগিতা নয়, বরং নিয়ন্ত্রণের কৌশলই ভারতকে একঘরে করেছে। এই ভুল বিচারগুলোর কারণে ভারতকে চড়া মূল্য দিতে হচ্ছে। অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ছাড় দেয়নি, বরং 2019 সালে ভারতের জন্য ধারণকৃত অগ্রাধিকার ব্যবস্থা মর্যাদা বাতিল করে। এবার উচ্চ শুল্ক আরোপ করে বাণিজ্য বাধা তৈরি করেছে। কৌশলগতভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভারতের নির্ভরতা তার আত্মনিয়ন্ত্রণকে দুর্বল করেছে, কিন্তু চীনকে দমন করার জন্য কোনো কার্যকর ফল আনতে পারেনি।
কূটনৈতিকভাবে ভারত চীন সম্পর্কের অবনতি এই অঞ্চলে অস্থিতিশীল করেছে। ভারতের কৌশলগত বিচক্ষণতার অভাব বা ভুল মার্কিন উদ্দেশ্যকে ভুলভাল বুঝেছে। এ ভুলই দেশটিকে এখন এক কঠিন অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন ভারত মার্কিন অংশীদারত্বকে পুরোপুরি গ্রহণ বা ত্যাগ কোনোটি করতে পারছে না। সম্পর্কটি যেন একটি বড় হাতলবিহীন সুটকেসের মতো, এত ভারী যে বহন করা কঠিন, আবার এত মূল্যবান যে ফেলে দেওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।